আমি আর মাধবী দাঁড়িয়ে আছি একসাথে দরজার সামনে। মাধবী কলিং বেল চাপ দিল। মাধবীর বাবা বের হয়ে আমাকে দেখে তো অবাক, দাঁড়িয়ে গেছেন, কারণ আমি হয়তো সেই ব্যক্তিটাও নই যাকে সে এখানে দেখবেন বলে আশা করেছিলেন। তুমি? আমার অফিসের বস। মাধবীর বাবাও চুপ করে রইলেন। কি বলবেন, এমন কিছু দেখবেন সে কল্পনাও করেনি। কিছুক্ষণ পর মাধবীর বাবা আমাকে ভেতরে নিয়ে যান। ভালো আছো মাধবী? তুই আমাকে আগে বলতেই পারতি। আসলে আঙ্কেল, মাধবীকে আমাদের কোম্পানিতে দেখে আমিও অবাক হয়েছিলাম। এরপর তাকে সব বলি, কিভাবে দেখা, মাধবী যে চলে আসতে চেয়েছিল তাও বলি। এরপর মাধবী কিভাবে থেকে গেল, কিভাবে ওর কাজের গতির জন্য সবাই খুশি সেটাও বলি। মাধবীর বাবা সব বোঝেন, কিন্তু আসলেই এই পরিস্থিতিটা খুব অদ্ভুত। কিভাবে এটাকে বর্ণনা করা হবে তা আমার জানা নেই। এরপর মাধবী যায় আন্টিকে কাজে সাহায্য করতে। তো বাবা বিয়ে করেছো? না আঙ্কেল, তারপর আর ভাবাই হয়নি বিয়ের। একটা কথা, কিছুদিন আগে মাধবী ওর বসের জন্য খাবার নিয়ে গেল, তার শরীর খারাপ বলে। সে নাকি একাই বাসায় থাকে, কিন্তু জানতাম না তুমি একা। আসলে বাড়ি ছেড়ে এখন একাই থাকি, ওই কারণগুলোর জন্যই। আমাদের জন্য তুমি এখনো কষ্টে আছো, আমাদের মাফ করে দিও। আরে কি বল আসলে তোমার মতো ছেলেই হয় না। আঙ্কেল, যা হয়েছে বাদ দিন, ওইটা ভেবে কি লাভ। হ্যাঁ, কিন্তু তোমার কখনো কোনো কিছু সাহায্য লাগলে বলবে। যখনই বাড়ির খাবার দরকার হবে চলে আসবে। জি। এরপর সবাই মিলে খাওয়া শুরু করি। আন্টির রান্না খেয়ে বুঝলাম মাধবীর রান্নার হাত ওর মায়ের থেকে পেয়েছে। খুব ভালো রান্না করেন আন্টি। আন্টি, খুব ভালো রান্না হয়েছে। এরপর মাধবী আর আমি বাইরে আসলাম। এমন সময় আপনি বাড়ি যাবেন নাকি অফিসে? অফিসে। তাহলে আমিও চলি। না না, ছুটি দিয়েছি, থেকে যান। এরপর গাড়ি করে অফিসে এসে আবার কাজ শুরু করি, কিন্তু কাজে একটুও মন বসছে না। শুধু মাথায় ঘুরছে কি হলো এগুলো হয়তো কারো জীবনে হয় না। কি অদ্ভুত কাহিনী। মেয়ের বাবা মা আমার উপর রাগ হয়নি, যদিও এটা ভালো। এরপর নিজেকে অনেক বুঝাই যে কাজের দিকে মন দেওয়া উচিত, এভাবে হবে না। কিন্তু কাজে মন বসছে না, তাই আমিও বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি, কিন্তু মাথায় ওকে নিয়েই চিন্তা ঘুরছিল। এই প্রথম আমি নিজেকে না থামিয়ে ভাবছি, যদি এই যৌতুকের বিষয় না হতো তাহলে আজকে আমি আমার জীবন চলার সঙ্গী হিসেবে একজন ভালো মানুষ পেয়ে যেতাম। আবার মনে করি ভালোই হয়েছে বিয়েটা ভেঙে গেছে, কারণ তাহলে হয়তো ওর বাবা মা আর আমাকে কখনো ভালো মানুষ হিসেবে সেই সর্বোচ্চ জায়গাটা দিতেই পারতো না। কিন্তু আমার যে মন চায় ও সবসময় আমার পাশে থাকুক, আবার ফিরে আসুক। কী সব ভাবছি, এগুলো তো সম্ভব না। মন বলছে ও তো তোর মতোই বিয়ে করেনি, আর হয়তো তোকে পছন্দও করে না। হলে এত কিছুর পর কেন এখন সব ঠিক হলো? আবার কেন দেখা হলো? কেন আবার তোদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাও হলো? আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছি যেগুলো জাস্ট কোইন্সিডেন্স, এমনিই হচ্ছে। আবার মন বলছে সব কিছুর কোইন্সিডেন্স হয় না। আমি শোয়া থেকে উঠে বসি, এই ভেবে নিজের সাথে কথা বলছি। আমার ভেতরটা কেঁপে ওঠে যখন আমি ওকে নিয়ে ভাবি, তাহলে কি সত্যি ভালোবাসি, নাকি সব মনের আবেগ, মনের ভুল? এরপর শুয়ে পড়ি আর ভাবতে থাকি, যা হয় হবে, তা পরে দেখা যাবে। এরপর সব কিছু নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি, কিন্তু হঠাৎ ঘুম ভেঙে গেছে স্বপ্ন দেখে। উঠে হাসছি যে আমার মাথায় এসব এমনভাবে ঢুকে গেছে যে তা এখন স্বপ্ন হয়ে আসছে। স্বপ্নটা ছিল প্রথমে বাবা মা আমার কাছে এসে আমাকে ফিরিয়ে নেয়, আর তারাই আমার সাথে মাধবীর বিয়ে দেয়, আর বিয়ের সময়টায় ঘুম ভেঙে যায়। এরপর উঠে এক কাপ কফি বানাই, কফি হাতে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছি। খুব ইচ্ছে হয় ওর সাথে কথা বলবো, কিন্তু তা পারছি না। এভাবেই আরও 3টি দিন অতিবাহিত হয়। আনমনে অফিসে বসেছিলাম, বিকেলে হঠাৎ ছোট ভাইটার কল আসে। ভাইয়া, আব্বু আম্মু কথা। হুম। কেমন আছিস? বাড়ি ফিরবি কবে? আর ফিরবো না, নতুন বাড়ি নিয়েছি, খুব ভালো লাগে আমার। হ্যাঁ, তা তো লাগবেই। ভালো তো আমাদেরও লাগে না। আমরা কি ভুল করছি তোর ভালো চেয়েছিলাম তুই একটু ভালো থাক।
মা অন্যের ভালো থাকা কেড়ে নিয়ে আমি কখনো ভালো থাকতে পারবো না, আর না পারবো সুখী হতে। এরপর ফোনটা রেখে দিলাম। আম্মুর কণ্ঠ শুনে খুব বেশি তাদের কথা আরও মনে পড়ছে। আমি টেবিলে হাত রেখে হাতের উপর মুখ লুকিয়ে রাখি। চোখ দিয়ে বন্যার বাঁধ ভেঙেছে। আমি খেয়ালই নেই যে আমি অফিসে। মাধবীলতা আসে, আমাকে স্যার বলে ডাকে। আমি তাকিয়ে দেখি ও দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বসুন। সরি স্যার, আপনি শুনেছিলেন না, তাই আমি ভেতরে আসি। কি হয়েছে আপনার? না, কিছু না, এমনি। মনে হয় কিছু হয়েছে, খুব মরা লাগছে। আসলে মা কল দিয়েছিলেন, বলছেন বাড়ি ফিরে যেতে। খুব মনে পড়ছিল তাদের। ও, এরপর মাহি চলে যাচ্ছে, গিয়ে আবার ফিরে আসে। আপনি কি ফিরিয়েছেন? আমার 1 ঘন্টা কাজ শেষ, তখন আমি বাসায় চলে যাব, কিন্তু আপনি চাইলে আপনাকে নিয়ে একটু বাহির থেকে ঘুরে আসতে পারি। যাবেন কোথাও? আমার মনে হয় ভালো লাগবে আপনার। হ্যাঁ, ঠিক আছে। দেখলাম মাধবীলতা তাকিয়ে আছে। হয়তো একবার বলাতেই রাজি হয়ে গেলাম তাই। কিছুক্ষণ পর অফিস শেষে আবার একটা ক্যাফেতে বসলাম। তো বিয়ে করছেন না কেন? আমি আমার বলতে যে তোমাকে পাচ্ছি না তাই। কিন্তু মুখে বলি বিয়েটা করছি না কারণ ইচ্ছেটাই নেই এখন আর। কিন্তু আপনি করেননি কেন? আমার কথা আর কি বলবো, বাবা মা তো বলে, কিন্তু আগে কিছু হই ঠিক মতো। আগে নিজের কামাই করা টাকা ভালোভাবে খরচ করি, নিজের স্বাদ আহ্লাদ সব পূরণ করি। এরপর কিছুক্ষণ কথা বলে ফিরে আসি দুজন বাসায়। সব খুবই স্বাভাবিক যাচ্ছিল। 1 মাস যে কীভাবে পার হয়ে যায় নিজেও জানি না। এর মাঝে আম্মুর সাথেই কথা হয়, ফোন দিলে কথা হয়, এরপর শেষ। আমারও ইচ্ছে করে ফিরে যেতে, কিন্তু তারা এখনও বলেন না যে আমি যেভাবে চাই সেভাবে আমার বিয়ে বা সব কিছু হবে। যতদিন এই কথাটা বলবেন আমি যাব না। আর অন্যদিকে আমি মাধবীর প্রতি আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছি। অফিস, বাসা সবখানেই ওর কথা ভাবছি। আমার সমস্ত ভাবনা এখন মাধবীলতাকে ঘিরে। ওই দিন তো গিয়েছিলাম পুরো ফ্রেশে, ফাইল নিয়ে বসে আছি। একটু পর মাধবীর কাছেই যাবে এটা। আমি ওর কথা ভাবতে ভাবতে সেই ফাইলের ওপর ওর নাম কয়েকবার লিখে ফেলি। একটু পর যখন দেখি তখন আমি পুরো ভয়ে শেষ। নিজের এমন উন্মাদের মতো কাজ নিয়ে নিজেকে কেমন অস্বাভাবিক লাগে। মনে হয় আমি মাধবীকে এক মুহূর্তের জন্য ছেড়ে থাকতে পারবো না। ফাইলে লেখা মাধবীলতা, নামগুলো আমি কেটে দিই, কিন্তু তাও বোঝা যায়। এরপর তেমনভাবে ছিঁড়ে ফেলে দেই। মাধবী আসলে বলি যে প্রিন্টিংয়ের সমস্যা আছে, আরেকবার কম্পিউটার থেকে প্রিন্ট করে দিতে বললাম। সে নর্মালি কথাটা নিয়ে চলে গেল। আমি ভাবছি যে বেঁচে গেলাম, না হলে যে কি হতো। মাঝে মাঝে এখন মাধবীর সাথে কফি খেতে যাই। খুব ভালো বন্ধু হয়ে গেছি আমরা, কিন্তু এখনও আপনি করেই সম্বোধন করি একে অপরকে। কিছুদিন পর হঠাৎ মাধবীর বাবা কল দেন। আমি তখন অফিস ছিলাম। হ্যালো আঙ্কেল। কেমন আছো? ভালো আঙ্কেল, আপনি? ভালো। জি বলুন। আসলে কথাগুলো সামনাসামনি বলতে হবে। তুমি দুপুরে আসতে পারবে? আর বিষয়টি মাধবীকে বলো না, তুমি একাই আসবে। ঠিক আছে। এরপর ফোন রেখে দেব ভাবছি যে এমন কি বলবেন যে একা যেতে বললেন। কিছু হয়েছে হয়তো। আচ্ছা, গেলেই বোঝা যাবে। দুপুর পর্যন্ত কাজ করে চলে যায় মাধবীর বাসায়। বাড়িতে যেতেই মাধবীর বাবা আমাকে নিয়ে বসান। এরপর দেখলাম আন্টি আর আঙ্কেল কি যে বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না। আঙ্কেল, আপনি যেন কি বলবেন? আসলে কিভাবে বলি আমি বুঝতেছি না। আঙ্কেল বলুন, একদমই সমস্যা নেই, একটুও ভাববেন না। আসলে আমি মাধবীর বিয়ে নিয়ে ভাবছিলাম। কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। হয়তো ছেলে ঠিক করে রেখেছে। আঙ্কেল, সে তো ভালো কথা, কিন্তু সমস্যা কোথায়? মাধবী রাজি নয় নাকি? আসলে তা না, ছেলেকেও বলিনি, আমার মেয়েকেও। তাহলে? আঙ্কেল একবার আন্টির দিকে তাকালাম। আন্টি হ্যাঁ সূচক বললেন মাথা দিয়ে। আসলে আমরা তোমাদের বিয়ে নিয়ে ভাবছিলাম, কিন্তু তোমাকে বা মাধবীকে বলার সাহসটুকু পাচ্ছিলাম না। ভাবলাম তোমার মতামত আগে জানি। আমার ভেতরটা বারবার বলছিল যে হ্যাঁ বলে দাও, কিন্তু এখানে হ্যাঁ বললেই তো হলো না। অনেক কথা আছে যা আগে জানতে হবে। তাহলে মাধবীকে আমাকে আবার সেভাবে দেখতে পারবে বা তার জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবে, সেটা আমাকে জানতে হবে।
না না আঙ্কেল, কিন্তু এই বিষয় নিয়ে ভাবার জন্য আমার সময় চাই। ঠিক আছে। এরপর আমি বাড়ি চলে আসি। বাড়ি এসে ভাবতে থাকি কি করা উচিত, কিন্তু কিছুই বুঝছি না। 2 দিন ভাবার পরও মাথায় কিছুই আসতেছে না। রাতে বসে বসে ভাবছিলাম, তখন মা ফোন দেয়। আমি হ্যালো বলতেই মা কান্নাই করে দেন, বলেন যে বাবা তুই যেভাবে চাইছিস সেভাবেই হবে, আমরা তোকে থামাবো না, তুই আমাদের মাফ করে দে। পাশ থেকে বাবা বলছে, ওকে বলো এই বয়সে কখন চলে যায় ঠিক নেই, এমন যেন না করে যে পরে বুড়ো বাবাকে শাস্তি দিতে গিয়ে চিরদিনের জন্য হারিয়ে না ফেলে। তার পছন্দের মেয়েকে আমরা বিয়ে করাবো, সে যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। মা আর বলো না, এবার আমিও কান্নাই করে দেবো, কিন্তু আমি কিছুদিন পরেই আসবো। বলবো মা কিছুদিন পর। মা বাবা রাজি মানে এটা শুভ লক্ষণ, এবার হ্যাঁ করাই যায়। আমি আঙ্কেলকে ফোন দিয়ে বলি যে হ্যাঁ আমি রাজি। আলহামদুলিল্লাহ, এখন তাহলে মাধবীর সাথে কথা বলি। না আঙ্কেল, আমি কথা বলবো, আমি নিজেই দেখতে না আঙ্কেল আমি কথা বলবো, আমি নিজেই দেখতে চাই ও রাজি কিনা। এবার আনন্দ কোথায় রাখি, আমি তো খুশিতে আটখানা হয়ে যাওয়ার অবস্থা। কারণ এত ভালো আমার শেষ কবে লেগেছিল আমি তা নিজেও জানি না। আমি নিজের মনকে বলছি যে তুই জিতে গেলি। সেদিন রাতে মাধবীলতার কথা ভাবতে ভাবতেই রাত পার করে দিলাম, ঘুমিয়ে আসলো না। পরের দিন খুব ভয় নিয়ে অফিসে যাচ্ছি। আজই বলবো মাধবীলতাকে, কিন্তু কিভাবে তা ঠিক করতে পারছি না। আবার ভয় যদিও নিষেধ করে দেয়। অনেকক্ষণ ভেবে শেষে আমি মাধবীলতাকে ডাক দেই। মাধবী অফিসে আসতে আমি ওকে বসতে বলি, কিন্তু ওকে দেখে আমার সব গুলিয়ে যাচ্ছে। স্যার কিছু বলবেন? ও না, কাজটা শেষ, দরকার হলে ডাকবো। মাধবী কি বলবে চলে গেল। আমি ভাবছি এ কি করলাম, আমি মাধবী কি ভাববে, কিন্তু কি করব কিছুই মাথায় আসছিল না। এরপর আবার নিজেকে ঠিক করে 1 ঘন্টা পর আবার ডাক দেই। মাধবী রুমে আসতেই আমি ওকে বসতে বলি, কিন্তু আবার চুপচাপ বসে আছি। আমার মন আমাকে বারবার বলছে বলে দে বলে দে। অনেকটা সময় ধরে মনের মধ্যে কথাগুলো রেখে দিয়েছিস। মাধবী আমার দিকে তাকিয়ে আছে, আমি ওর দিকে তাকাই, আবার নিচের দিকে তাকিয়ে থাকি। কি হয়েছে, কোনো সমস্যায় আছেন? আমি মনে মনে ভাবছি, বলতে পারছি না, এটাই তো সমস্যা। ভালো আছেন? হ্যাঁ, কিন্তু এটা বলার জন্য না মানে আপনার কি শরীর খারাপ? না। আচ্ছা আচ্ছা, আপনি কাজ করুন, দরকার হলে ডাক দিব। মাধবী উঠে চলে যাচ্ছে, আমি ওকে পেছন থেকে ডাক দিই। শুনুন, আজকে আমাকে একটু সময় দিবেন, কথা ছিল। হ্যাঁ। এরপর চলে যায় সে হালকা হাসি দিয়ে। বলতেই পারেন, এটার জন্য এমন করার কি আছে? আর আমি ভাবছি বলে তো দিলাম, কিন্তু গিয়ে কি বলতে পারবো নাকি, আবার এই কি অবস্থা হবে। আমি ভাবতে ভাবতে কখন সময় হয়ে গেছে খেয়ালই নেই। মাধবী এসে ডাকলো আর বললো নিচে দাঁড়িয়ে আছে। আমিও নিচে গিয়ে গাড়ি বের হই। আজকে একটা পার্কে গেলাম, প্রায় ফাঁকা, দুজন বসে আছি নদীর দিকে মুখ করে। নদী মানে নদীর পাড়ে পার্ক আছে। মাধবী আপনি যেন কি বলবেন? ও না, এটা মাধবী বলছে। আচ্ছা হ্যাঁ। দুজনেই চুপচাপ করে বসে আছি, আমি ওর দিকে তাকিয়ে আছি। এ কথার জন্য আজকে একটা পার্কে গেলাম, পার্কটা প্রায় ফাঁকা, দুজন বসে আছি নদীর দিকে মুখ করে। মাধবী আপনি জানি কি বলবেন? হ্যাঁ। এরপর চুপ করে আছি, মাধবীকেও দেখছি আমি চুপচাপ বসে আছে, সব নীরব। আমি ওর দিকে তাকিয়ে আছি। আমার দিকে তাকিয়ে কি হলো, কি ভাবছেন বলেন? আচ্ছা, আমি ছেলেটা কেমন, মানে যদি কাউকে বিয়ে করি সে কি খুশি হবে? এ কথার জন্য বলে হেসে দিল। আমিও বেকুবের মতো হাসছি। আমার মতে আপনি খুব সহজে একটা মানুষ যাকে যে কেউ পড়াতে পারে কোনো সমস্যা ছাড়াই। আপনাকে যে পাবে সে অনেক লাকি হবে। আর এখন এই প্রশ্ন, কাউকে পছন্দ হয়েছে নাকি? মানে বিয়ে নিয়ে ভাবা হচ্ছে। মাধবী আমার দিকে তাকিয়ে বলে, ওয়াও, আগে বলবেন না? না মানে মেয়েটা কে?
আরে শুনুন, আসলে মেয়ের বাবা মা রাজি, কিন্তু মেয়েকে বলা হয়নি। আমি কথা বলবো মেয়ের সাথে। আপনার মতো ছেলেকে হাতছাড়া যেন না করে। শুনুন আগে। কি শোনার আছে? এখন বিয়ের সানাই বাজবে। আরে আমি আপনার কথা ভাবছি। মাধবী শুনেই চুপ হয়ে যায়। আপনি না বললেন আমার মতো ছেলে হয় না, যে পাবে সে অনেক খুশি হবে। তাহলে আপনি আবার ফিরে আসুন, আমাকে শেষ থেকে আবার শুরু করার সুযোগটা দিন। আর একবার আমি চাই আমরা আবার আমাদের অতীত ভুলে নতুন করে সব শুরু করতে। মাধবী আমার দিকে তাকিয়ে আছে। আপনার বাবা মাও রাজি, কিন্তু আপনাকে বলেননি। আমি নিষেধ করেছিলাম। আমি জানতে চেয়েছিলাম যে আপনি কি চান। এরপর মাধবী আবার নদীর দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি। হঠাৎ মাধবী উঠে চলে যাচ্ছে, কিছুই বলেনি, চলে গেল। আমি ওখানেই বসে আছি। একটা কিছু বলে যেত, কী জন্য গেল? 2 ঘন্টা ধরে ওখানেই বসেছিলাম। একটু পর কল আসে মাধবীর বাবার। তুমি ওকে কিছু বলেছ? হ্যাঁ সব, কিন্তু কোনো উত্তর দেয়নি। বাসা আসলো, এসে আমাকে জিজ্ঞেস করলো আমি কি সত্যি মেনে নিয়েছি কিনা। পরে নিজের রুমে চলে গেল। ও হয়তো চায় না আঙ্কেল। আমরা মানাবো, তুমি ভেবো না। না আঙ্কেল, যদিও না চায় তো আমি জোর করব না। ঠিক আছে। এরপর আমি বাসায় চলে যাই, কিন্তু কিছুই ভালো লাগছে না। কিছু একটা বলে যেত। পরের দিন অফিসে আসলো না মাধবী। আমি ভাবলাম হয়তো আর আসবে না। আমি মাধবীর বাবাকে কল দিই। আঙ্কেল, মাধবী কই? ও তো ওর রুমে সকালে যেতে বললাম অফিসে, কিন্তু বললো ভালো লাগছে না, ও যাবে না। আঙ্কেলকে বললাম কোনো সমস্যা নেই। এরপর বসে আছে, কিন্তু কোনো কাজেই মন বসছে না আর। কিন্তু দুপুরের সময় মাধবীর নাম্বার থেকে কল আসলো। এটা দেখে আমি অবাক। হ্যালো মাধবী, আপনি আমাকে আবার কেন ফিরে পেতে চান? মানে আমি তো আপনার অনেক বড় সমস্যার কারণ ছিলাম। বলা যায় আপনার সুন্দর একটা জীবন নষ্ট করে দিয়েছি। দেখুন, আসলে যখন আমাদের বিয়ে হওয়ার কথা ছিল তখন আমি আপনার সম্পর্কে কোনো কিছুই জানতাম না। বাবা মায়ের ইচ্ছে বিয়ে করছিলাম, কিন্তু আপনাকে কেন যেন ভালো লাগতো। যখন আর বিয়েটা হলো না তখন কেন যেন সবসময় নিজের মধ্যে মনে হতো কিছু একটা হারিয়েছি। সবসময় একটা শূন্যতা অনুভব করতাম। এরপর আপনার সাথে পরিচয় হলো, কথা শুরু হলো। তখন দেখলাম যেমনটা আমি চেয়েছিলাম যে আমার জীবনসঙ্গী কেমন হবে, আপনি ঠিক তেমন। আপনার সাথে সময় কাটাতে কাটাতে একটা সময় বুঝতে পারি আমি যে শূন্যতা অনুভব করতাম সেটাই আপনি। যখন আপনি বলেন আমার উপর আপনার কোনো রাগ নেই, তখন আমার উপর থেকে একটা বড় বোঝা সরে যায়। একটা সময় বুঝতে পারি আমি আপনাকে অনেক ভালোবাসি। হ্যাঁ ভালোবাসি, এই জন্যই আবার আমি আপনাকে ফিরে পেতে চাই। আমাদের শেষ হয়ে যাওয়া সেই গল্পটা আবার নতুন করে শুরু করতে চাই। মাধবী এতক্ষণ চুপচাপ আমার কথা শুনছিল। ধন্যবাদ সব কিছু সত্য করে বলার জন্য। এরপর ফোনটা রেখে দিল। আমি বসে আছি আর ভাবছি কেন এই প্রশ্ন, কেনই বা আমি আজকে নির্ভয়ে সব বলে দিলাম। একটু জড়তাও আসেনি, কিন্তু কেন কিছুই জানি না। এরপর 2 দিন হলো মাধবীর কোনো খবর নেই। আমিও কেন যেন ফোন দিতে পারিনি, কি যেন সব এক সংকোচ কাজ করছে। 2 দিন পর হঠাৎ মাধবীর কল আসলো। ফোন দিয়ে বলল, ভালো আছেন? হ্যাঁ। কালকে বিকেলে একটু বাড়ি আসবেন। হ্যাঁ। এরপর আবার রেখে দেয়। পরের দিনের অপেক্ষায় আমি রাতে আর ঘুমোতে পারিনি। পরের দিন বিকেলে আমি ওর বাড়ি যাই। না, এরপর ছাদে যাই। গিয়ে দেখি মাধবী এক কোনায় বসে আছে। আমি ওর কাছে গিয়ে পাশে বসে পড়ি। মাধবী আমার দিকে একবার তাকিয়ে আবার নিজের মতো বসে থাকে। আমিও চুপচাপ বসে আছি। আসলে আমি ওইভাবে ফিরে আসতে চাইনি। বিয়েটা ভেঙে যাওয়ার পর অনেক খারাপ লাগতো নিজের কাছে, কিন্তু আমি আর কোনোদিন নতুন করে ভাবিনি আপনাকে নিয়ে। আর যখন আপনি বললেন আপনি আমাকে ফিরে পেতে চান, ভেবেছিলাম না করে দিব, কিন্তু
সব জানার পর আমি নিজ থেকেই আবার সব কিছু কেন জানি ভাবতে থাকলাম এবং শেষে এরপর চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর এখনো বুঝেন নাই উত্তরটা। উত্তর মাধবী হেসে দিল। আপনি আসলেই খুব বোকা। মানে? আমি পারমিশন দিলাম নতুন করে সবকিছু শুরু করার। আমি যেই খুশি হয়ে ওর দিকে তাকালাম তখন মাধবী বলে, কি শর্ত? মা বাবার সাথে সব মান অভিমান মিটিয়ে বাড়ি ফিরে যাবেন। আমার পুরো পরিবার চাই। আমার সবার সাথে থাকার খুব ইচ্ছা। এই মাধবীলতার ঘরে সব সময় হাসি খুশিতে পরিপূর্ণ থাকুক। অন্য অপূর্ণতা কেন শূন্যতা যেন মাধবীলতার ঘরে প্রবেশ করতে না পারে। কিন্তু আমার শর্ত আছে। এইটাই? আমি বললাম আমি রাজি। এরপর দুজনেই চুপ করে বসে আছি। হয়তো এখন কিছু বলার পালা, কিন্তু বলার সাহস পাচ্ছি না। কিছু বলবেন না? আমি বুঝতে পারি কিন্তু মুখ দিয়ে আসছে না। আমি আস্তে আস্তে আমার হাতটা ওর হাতের উপর রাখলাম। এরপর সেই একভাবে বসে আছি। আমি আপনাকে ভালোবাসি। আপনাকে? না মানে তোমাকে। হ্যাঁ। তুমি কিছু বলো। এখন না, অন্য কোনো একদিন। এখন প্লিজ। না। আমি চুপ করে বসে আছি। মাধবী আমাকে ডাক দেয়। হ্যাঁ, আমার কানের কাছে এসে বলে। এভাবেই কেটে যায় আরও কিছু সময়। আমি মাধবীর হাত ধরে নিচে আসি। ওর বাবা মা খুশিতে মিষ্টি নিয়ে আসে। আমি আমার বাবা মাকে বুঝিয়ে আবার তাদের বাসায় পাঠিয়ে বিয়ের দিন ঠিক করি। অবশেষে আমাদের বিয়েটা খুব সুন্দরভাবেই হয়। আমাদের শেষ হয়ে যাওয়া গল্পটা আবার শুরু হলো। হয়তো সেই শেষ থেকে আবার নতুন করে কাছে আসার গল্পটা বিধাতা আমাদের ভাগ্যে রেখেছেন এবং নতুন শুরুটা আমাদের জন্য শুভ হয়ে এসেছে। এখন মা বাবা খুব খুব খুশি মাধবীর মতো বউ পেয়ে। তারা যে ভুল করেছিলেন সেটা বুঝতে পারছেন। এখন মাধবীলতার ঘরে কোনো দুঃখের ছোঁয়া নাই। যা আছে সব কিছু হাসি খুশি ভালোবাসা পূর্ণতা। এখন আমার খুশির সীমা নেই মাধবীলতার মতন এমন জীবনসঙ্গী পেয়ে। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আরো এমন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।